ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু। স্টেশনে রাতভর অপেক্ষার পর প্রত্যাশিত টিকিট পেয়ে উচ্ছ্বসিত যাত্রীরা। সারা রাত দাঁড় করার পরে টিকিট পাইছে, এই জন্য অনেক আনন্দ লাগতেছে নিজেকে। ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি টিকিট পেয়ে যাব, কিন্তু পেয়ে গেছি। এসি টিকিটটা বললো যে নাই। বোর্ডে থাকা সে কতটা সিট ফাঁকা আছে কিনা, ধরেন আমি 3 ঘন্টা দাঁড়াইছিলাম, দাঁড়াই শেষে গিয়ে দেখি সিট নাই। পর্যাপ্ত টিকিট থাকার দাবি কর্তৃপক্ষের। মোট 23টা কাউন্টার থেকে টিকিট বিক্রি করছি, তো 2টা মহিলা কাউন্টার আছে। আশা করি সম্মানিত যাত্রী সাধারণ টিকিট পাবেন এবং তারা গন্তব্যে পৌঁছতে পারবেন, কোনো সমস্যা হবে না। বৃষ্টি উপেক্ষা করেই বাসের টিকিট পেতে কাউন্টারে কাউন্টারে ভিড়। আমি টিকিট নিতে এসেছি, কিন্তু এখানে মেয়েদের লাইন কোনো কিছু দেখছি না। 7 টাকা দিয়ে 40টা রোডে গেলে 280টা সিট যায়, আর 2 ঘন্টাতে আমাদের যাত্রী নাই, টিকিট নাই। ফজরের সময় নামাজ পড়ে এখানে আসছি যাতে আমি সামনে টিকিট পাই। এবি সিট কোনো সিটই খালি নেই, তাহলে আমরা এত আগে এসে আমাদের লাভটা তাহলে কোথায়? দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি জুনায়েদ আল হাবিব। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে প্রবল বর্ষণ, সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্কতা। ঢাকা ও চট্টগ্রামে জলাবদ্ধতায় নাকাল নগরবাসী। রাজশাহীর তানোরে জঙ্গি আস্তানা থেকে 3 জঙ্গি আটক। নারী ও শিশুসহ 9 জনের আত্মসমর্পণ। সুইসাইড ভেস্ট, পিস্তল ও গুলি উদ্ধার। ঢাকায় 6 নব্য জেএমবির সদস্য আটক। নামমাত্র মজুরিতে দিনরাত পরিশ্রমে বিবর্ণ হচ্ছে অনেক শিশুর ভবিষ্যৎ, পাচ্ছে না বিদ্যমান আইনের সুবিধা। নিরাপদ আগামী গড়তে না পারলে ভয়াবহ পরিণতির আশঙ্কা। ঈদকে সামনে রেখে কলকাতায় বাংলাদেশি ক্রেতাদের ভিড়। নিউ মার্কেট এলাকায় বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন সেখানকার দোকানিরা। এবং বেনাপোলে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ব্যবহারে চার্জ দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। ক্ষুব্ধ যাত্রীরা, সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। ঈদ উল ফিতরকে সামনে রেখে ঘরমুখ মানুষের জন্য রেল আর বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল 8টায় শুরু হয় ট্রেনের টিকিট বিক্রি। নির্ঘুম রাত কাটিয়ে প্রত্যাশিত টিকিট হাতে পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেন টিকিট প্রত্যাশীরা। অন্যদিকে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে টিকিট প্রত্যাশীরা ভিড় করেন। কমলাপুর রেল স্টেশনে সোমবার সকাল 8টা বাজতে না বাজতেই দীর্ঘ লাইনে সারিবদ্ধ সবাই। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা শেষে শুরু হলো এবারে ঈদ উল ফিতরের টিকিট বিক্রি। আর তাই তো টিকিট নামের সোনার হরিণ হাতে পেয়ে উচ্ছ্বাস যেন বাঁধ ভাঙা। 21 জুন বুধবারের টিকিট বিক্রির কারণে ছিল না তেমন ভিড়, তাই ছিল না খুব বেশি অভিযোগও। তবে শীততাপ নিয়ন্ত্রিত টিকিট না পেয়ে ক্ষোভ ছিল কারো কারো। এখন অনেক আনন্দ, অনেক আনন্দ, অনেক আনন্দিত যে বলার শেষ নাই। সবার সঙ্গে বাড়িতে যে ঈদ করবো। ভাবতেই পারিনি যে আজকে একটু লেট করে আসছিলাম, যে এত তাড়াতাড়ি টিকিট পেয়ে যাব, কিন্তু পেয়ে গেছি। অনেক পরিশ্রমের পরে টিকিট পেলাম, অনেক আনন্দ লাগতেছে। সারা রাত দাঁড় করার পরে টিকিট পাইছে, এই জন্য অনেক আনন্দ লাগতেছে নিজেকে। এসি টিকিট নাই। 21 তারিখের টিকিট পেয়েছিলাম সুন্দরবন আছে দিনে, সেটা রাতেও নাই দিনেও নাই। রেলের মহাপরিচালক জানালেন, কোটার ফাঁদেই শেষ হয়ে যায় এসি টিকিট। তাছাড়া বাড়তি চাপ সামলাতে 2টি বিশেষ ট্রেনের শিডিউল পরিবর্তনের কথাও জানান তিনি। আমাদের মাঠ পর্যায় থেকে আমরা যে তথ্য পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে 22 তারিখে ছুটি থাকবে। 22 তারিখে ছুটি থাকার কারণে এই যাত্রীর চাপ বাড়ার যথেষ্ট সম্ভাবনা আছে। নর্থ বেঙ্গলগামী 2টা স্পেশাল ট্রেন, এটা আমরা 23 তারিখের পরিবর্তে 22 তারিখেও শিফট করে নিয়ে আসবো। আমরা সকল ট্রেনগুলো সঠিক সময়ে ছাড়বো এবং গন্তব্য পৌঁছানোর চেষ্টা করব, যাতে যাত্রী সাধারণদের রাস্তায় কোনো কষ্ট না হয়। এদিকে বাসের আগাম টিকিটে রয়েছে বাড়তি চাপ। যে কোনো দিনের টিকিট পাওয়ায় প্রথম দিনেই কাঙ্ক্ষিত টিকিট নিতে হাজির যাত্রীরা। আর টিকিট হাতে পেয়ে যেন আনন্দ বাঁধ ভাঙা। তবে লাইনের সামনে থেকেও বাসের পেছনের সারির টিকিট পাওয়ার অভিযোগ করছেন যাত্রীরা। এদিকে মহাসড়কের অবস্থা নিয়ে কিছুটা শঙ্কিত বাস কর্তৃপক্ষ।
এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। আমরা আমার ছেলে আসছি কুড়িগ্রাম যাবো আমি, ঠিক আছে, আসছি ফজর নামাজ পড়ে আসছি। খেয়াদুল্লাহ ছেলের মাঝখানে তো সমস্যায় আমি টিকিট নিতে এসেছি, কিন্তু এখানে মেয়েদের লাইন কোনো কিছু দেখছি না। জেনারেল ভাবে কুড়িগ্রাম যাই একটা, অলিপুর যায় 2টা, আর ফুলবাড়ি যায় একটা। 7 টাকার দিয়ে 40টা রোড গেলে 280টা সিট যায়, আর 2 ঘন্টাতে আমাদের যাত্রী নাই, টিকিট নাই। শুধু পিছনের সিট, তাহলে সামনের সিটগুলো কোথায় গেল? আমরা এবি সিট কোনো সিটই খালি নাই, তাহলে আমরা এত আগে এসে আমাদের লাভটা তাহলে কোথায়? রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ। যদি রাস্তাঘাটের কাজ বন্ধ করে তাহলে হয়তো কিছুটা স্বস্তি পাওয়া যাবে। এবং 21 তারিখে আপনাদের মাধ্যমে দাবি 21 তারিখ হইতে ট্রাকগুলো বন্ধ করতে হবে। পণ্যবাহী ট্রাকগুলো যদি বন্ধ করে তাও একটু রেহাই পাওয়া যাবে। 25 জুন পর্যন্ত আগাম টিকিট দেয়া হলেও সোমবারই বাসের উল্লেখযোগ্য সংখ্যক টিকিট বিক্রি হয়ে যাবে বলেও জানিয়েছেন তারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট, চাঁদপুর এবং ময়মনসিংহ সহ 25টি রুটের 10টি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনে দেয়া হয় 6,896টি টিকিট। টিকিট কালোবাজারি প্রতিরোধে রেলওয়ে কর্মকর্তাদের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। তবে প্রথম দিন হওয়ায় টিকিট প্রত্যাশীদের ভিড় ছিল কিছুটা কম। বিস্তারিত জানাচ্ছেন কমলদেব। আগামী 21শে জুন যাত্রার টিকিট বিক্রি শুরু হবে সকাল 8টায়, কিন্তু সেই টিকিট কেনার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন যাত্রীরা রাত 3টা থেকে। অনেকে সেহেরি সেরেছেন লাইনে দাঁড়িয়ে। দীর্ঘ অপেক্ষার প্রহর তখনই কাটলো যখন হাতে আসলো বহু আকাঙ্ক্ষিত সেই টিকিট। অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন চট্টগ্রাম থেকে ঢাকামুখী 5টি, আন্তনগর সহ 6টি, সিলেটমুখী 2টি, ময়মনসিংহ এবং চাঁদপুরমুখী 1টি করে মোট 10টি ট্রেনের 6,896টি টিকিট কাউন্টারের মাধ্যমে বিক্রি করা হয়েছে। সেহরি খাওয়ার পর আসলাম, টিকিট পাওয়ার পর খুব ভালো লাগতেছে। ভালোই লাগতেছে, তাড়াতাড়ি পেয়ে গেছি, সেটা একটা সুবিধা। আর আসছি কষ্ট করে, সেহরি খাওয়ার পর পরে ঘর থেকে বেরোতেছে। বাড়ি যাব, ঈদে সবার সঙ্গে ঈদ করবো, দ্যাটস ওয়াই অনেক ভালো লাগছে। প্রতি বছরই ঈদের অগ্রিম টিকিট বিক্রির ক্ষেত্রে বড় ধরনের সুযোগ নেই কালোবাজারিরা। নানা কৌশলে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে পরবর্তীতে তারা চড়া দামে বিক্রি করে। এবার কালোবাজারি প্রতিরোধে অনেকটা কঠোর অবস্থান নিয়েছে রেলওয়ে এবং আইন শৃঙ্খলা বাহিনী। বিশেষ করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও জিআরপির পাশাপাশি টিকিট কাউন্টারের সামনে দায়িত্ব পালন করছে এপিবিএন। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য রয়েছে 56টি সিসিটিভি ক্যামেরা। কোনো রকম কালোবাজারি না হয় সেই জন্য রেলওয়ের বেশ কয়েকটি কর্মকর্তার পর্যায়ে টিম কাউন্টারের ভিতরে এবং বাইরে কাজ করছে। পাশাপাশি রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি, আর্ম ব্যাটালিয়ন, ডিবি পুলিশ এবং গোয়েন্দা সংস্থার লোক সহ মাঠ পর্যায়ে কাজ করছে। বৈদ্যুতিক গোলযোগের কারণে বেশ কবার টিকিট কাউন্টারের কম্পিউটারগুলো বন্ধ হয়ে যায়, যার কারণে টিকিট বিক্রি কিছুটা বাধাগ্রস্ত হয়। তবে প্রথম দিন ভিড় কম থাকায় তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে ফিটনেসবিহীন বাস ও লঞ্চ চলাচল বন্ধ করা না গেলে এবারও ঈদ আনন্দযাত্রা বিষাদে পরিণত হবে বলে অভিমত বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির। সকালে রাজধানীর পুরানা পল্টনে এক গোলটেবিল বৈঠকে ঘরমুখী মানুষের ঈদ যাত্রা নিয়ে তাদের মতামত তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জানান, শুধু ঈদের সময় নয়, সারা বছরই পরিবহন খাতকে গুরুত্ব দিয়ে ঢেলে সাজালে ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ কমে আসবে। ঈদকে ঘিরে প্রতি বছর ঢাকার প্রবেশ পথগুলোতে যে তীব্র যানজটের সৃষ্টি হয় তা ঘরমুখী মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দেয় বলে আলোচনায় উঠে আসে। যাত্রী দুর্ভোগ সহনীয় পর্যায়ে আনার দাবি জানান বক্তারা। বৃষ্টি হলে মহাসড়ক কর্দমাক্ত হয়ে যাচ্ছে, নিয়মিত যাতায়াত যানজট সৃষ্টি হচ্ছে। ঈদ উপলক্ষে রাস্তায় ইট বালি সুরকি ফেলে কোনো রকমের যান চলাচলের উপযোগী করা হচ্ছে। ফিটনেসবিহীন যানবাহন চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করা, ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে সড়কের প্রতি ইঞ্চি সড়ক অবৈধ দখল ও পার্কিং মুক্ত করা, সড়কের পাশে হাটবাজার উচ্ছেদ করা, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধ করা, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি। ঈদে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করতে বাস চালক ও মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। দুপুরে মহাখালী বাস টার্মিনালে আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। এ সময় কমিশনার বলেন, অতিরিক্ত ভাড়া আদায় রোধে বিভিন্ন সংস্থার সমন্বয়ে বাস টার্মিনালগুলোতে ভিজিলেন্স টিম কাজ করবে, যাতে কোনোভাবে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়। তারপরে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা সেটা দেখভাল করার জন্য আমাদের বিআরটিএ রয়েছে,
বিআরটিএর টিম রয়েছে, মোবাইল কোর্ট রয়েছে, মালিক শ্রমিকের কমিটি রয়েছে, টার্মিনাল কর্তৃপক্ষ রয়েছে, সেটা দেখা হবে। আমরা প্রত্যাশা করব যে ঈদকে উৎসবমুখর করার জন্য আমাদের তরফ থেকে যা যা করার আমরা সবাই মিলে করব। এটা কারোর একার দায়িত্ব না, এটা সবার যৌথ দায়িত্ব। দুপুরের সময় আরো থাকছে। বরগুনার পাথরঘাটায় কথিত এক মুক্তিযোদ্ধা কমান্ডারের বিরুদ্ধে ৭১-এ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, পূর্বশত্রুতার জের, দাবি অভিযুক্তের তদন্ত করছে প্রশাসন। এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট আপটার দ্বিতীয় সংশোধনী প্রস্তাবে অনুসমর্থন দিয়েছে বাংলাদেশ। এর ফলে আপটা অন্তর্ভুক্ত দেশগুলো বাংলাদেশ থেকে আমদানিতে ১০,৬৭৭টি পণ্যে শুল্কমুক্ত ছাড় পাবে। সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট আইন ২০১৭ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব NM জিয়াউল আলম। ৪,৬৪৮টি পণ্যের শুল্ক সুবিধা পেতাম, আর সেকেন্ড অ্যামেন্ডমেন্টে এটি বেড়ে দাঁড়িয়েছে ১০,৬৭৭টি পণ্য। আর ভারত থেকে পাবো আমরা ৩,৩৮১টি, চীন থেকে পাবো ২,৩৭২টি পণ্যে, দক্ষিণ কোরিয়া থেকে পাবো ৩,৭৫৭টি পণ্যে। বঙ্গোপসাগরের লঘু চাপের প্রভাবে রাত থেকে টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী। বৃষ্টি আর যানজটে সকাল থেকেই ঘর থেকে বের হয়ে বিপাকে পড়েন কর্মস্থলগামী সাধারণ মানুষ। বিভিন্ন সড়ক ও গলিপথে সৃষ্ট জলাবদ্ধতা দুর্ভোগ বাড়িয়েছে বহুগুণ। আবহাওয়া অফিস জানিয়েছে, হালকা ও মাঝারি বৃষ্টিপাত আগামীকাল বিকেল পর্যন্ত থাকতে পারে। দমকা বাতাস, সেই সঙ্গে টানা বৃষ্টি, তীব্র গরমে স্বস্তির পরশ বুলানোর কথা ছিল যে বৃষ্টির, সেটিই যেন রাজধানীবাসীর দুর্ভোগ বাড়িয়েছে বহুগুণ। সোমবার সকালে ঘর থেকে বের হয়েই বিপাকে পড়েন খেটে খাওয়া সাধারণ মানুষ। গাড়ি ঘোড়া নাই, কোনো সময় আটকে যাইতে পারি না, অনেক কষ্ট হয় যাতায়াতের সময়। বৃষ্টি আমরা কষ্ট করতে পারবো। গাড়ি যে স্পিডে যাইতো, কিন্তু বৃষ্টির কারণে গাড়ির গতিটা ওইভাবে পাচ্ছি না, যার কারণে আমরা যতই টানি কিন্তু দেখা যাচ্ছে যে স্পিড আপ করাতে পারতেছি না। আমি ওই পাশে যাবো, বৃষ্টির জন্য যাইতে পারতেছি না, এই জন্য বৃষ্টি থামলে চলে যাবো। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন রাস্তা গলিপথে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। খানাখন্দে ভরা রাস্তায় রয়েছে দুর্ঘটনার ঝুঁকিও। তো পানি, কাদা, গর্ত তো আর দেখা যাচ্ছে না, তো পড়ে গেলে তো অনেক সমস্যা হবে অবশ্যই। দেখা যায় কি ম্যান হলেই পড়ে যাচ্ছি না ডাস্টবিনেই পড়ে যাচ্ছি, ভয়েই তো কোনো দিকে পাড়া দিতে পারতেছি না। পানির মধ্যে অনেকগুলি গর্ত থাকে, গর্তের মধ্যে যদি মানুষের পড়ে টরে যায়, অনেকে উন্ডেড হয়ে যায়। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার বিকেল পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি বর্তমানে সকাল ৬টায় ভোলা এবং তৎসংলগ্ন এলাকায় স্থির নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এর প্রভাবে আপনার দক্ষিণাঞ্চল সহ উপরের দিকে বৃষ্টি হচ্ছে এবং ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি দুর্বল হয়ে আসলেও সমুদ্র বন্দর সহ উপকূলীয় এলাকায় নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করতে আহ্বান জানিয়েছে আবহাওয়া অফিস। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। নগরীর পানি নিষ্কাশনের ড্রেন পরিষ্কার না থাকা এবং মহেশখালে অস্থায়ী বাঁধ থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয় বলে অভিযোগ স্থানীয়দের। রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাসের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নদী কিংবা খাল নয়, এটি চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার রাস্তার চিত্র। নিম্নচাপের প্রভাবে রোববার মধ্যরাত থেকে টানা বৃষ্টিতে তলিয়ে যায় নগরীর আগ্রাবাদ সহ বেশ কিছু এলাকার রাস্তাঘাট। রাতভর বৃষ্টিতে নগরীর আগ্রাবাদ, ২ নম্বর গেট ও চকবাজার সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ওঠায় দুর্ভোগে পড়েন নগরবাসী। এছাড়া চলাচলের জন্য যানবাহন না থাকায় বিপাকে পড়েন তারা। পানি জন্য ব্যবসা করা যায় না, পানি বেশি উঠতে হবে, মাল তো কাস্টমার জন্য বেচা করতে পারবে না। বাসা থেকে আসে এখানে দেখি যে পানি ঢুকে গেছে। গত কয়েকদিন আগে তো অন্তত ১.৫ ফিটের উপরে পানি হয়েছে। এখন তো আমাদের বাসায় কোমর সমান পানি, এখন বাসা থাকতে পারতেছে না, রোডে আসে দাঁড়া রয়েছে, কি করবো, বাসা পানি।
মহেশখালে অস্থায়ী বাঁধ নির্মাণ করায় সামান্য বৃষ্টিতেই নগরীর আগ্রাবাদ সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে অভিযোগ স্থানীয়দের। নিজের এটা নিচে করছে, পানি যেতে পারে না, পানি আসে উল্টা। খালগুলো পুরো জাম, রোডের সমান সমান। সিটি কর্পোরেশনের লোকজন কি কাজ করে না করে পানি যাইতে পারে না। বাঁধটা ভেঙে দিয়ে ওখানে যদি সুইচ গেট করে দেওয়া দিলে আমরা পানি নিষ্কাশনটা যাতে দ্রুত চলে যায়, তাহলে আমরা বাঁচতে পারবো। এদিকে সোমবার দুপুরে আগ্রাবাদ এলাকা ঘুরে দেখেন সিটি মেয়র। এ সময় তিনি জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের আশ্বাস দেন। যে সমস্যাটা এখন আমরা মুখোমুখি হচ্ছে, এই সমস্যাটা আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিকল্পিতভাবে এটা উদ্যোগ গ্রহণ করেছি এবং আশা করি যে কাজটা আমরা যেভাবে শুরু করেছি এবং পর্যায়ক্রমে এটা আরো বৃদ্ধি করব এবং আগামী বছর এটার একটা ভালো সুফল পাওয়া যাবে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার রাত 12টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত চট্টগ্রামে 76 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে চট্টগ্রামে বৃষ্টির মধ্যে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে এক শিশু সহ 2 জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও একজন। পুলিশ জানায়, গ্যারেজে কাজ শেষে নগরীর বাদুরতলা এলাকায় বাসায় ফিরছিলেন নিরাপত্তারক্ষী রবিউল করিম। বাসার বাইরে পড়ে থাকা বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হন তিনি। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী রোকসারাও বিদ্যুতায়িত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল নেওয়া হলে রবিউলের মৃত্যু হয়। এদিকে নগরীর হালি শহরের রামপুরা এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে রাজু নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। দর্শক, চট্টগ্রামের পতেঙ্গায় জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে সৈকতের আশপাশের এলাকা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ স্বপ্না। উত্তর মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এরপর এটি নিম্নচাপের রূপ নিয়েছিল এবং এই নিম্নচাপের ফলে কিন্তু পুরো উপকূলীয় এলাকায় ভয়াবহ আকার ধারণ করেছে পুরো সমুদ্র। আপনি যদি উত্তর যে সমুদ্র এখন পর্যন্ত কিন্তু কক্সবাজার চট্টগ্রামকে 3 নম্বর স্থানীয় সতর্ক দেখিয়ে দিতে বলা হয়েছে এবং এর ফলে সকল মাছ ধরা নৌকা এবং ট্রলারকে কিন্তু সরে যেতে বলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন যে সাগরে যে কি অবস্থা, মোটামুটি বলা যায় যে সাগরে যে মধ্য সাগরে যে জাহাজগুলি ছিল সেই জাহাজগুলি কিন্তু এই ঢেউয়ের ফলে তারা এক প্রকার কুলে চলে আসছে, কাছাকাছি চলে আসছে। আপনি জানেন যে এই পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় অন্তত 3টি জাহাজ, লাইটারের জাহাজ আশ্রয় পড়েছে বলে আমরা জানতে পেরেছি এবং সেখান থেকে একটি বিপুল সংখ্যক যারা নাবিক ছিল তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে নৌকা করে। এবং আপনারা দেখতেন সাগর যে বড় বড় ঢেউগুলি কিন্তু এই কুলে আশ্রয় পড়ছে এবং এর ফলে কিন্তু পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় যে দোকানপাট ছিল প্রায় 300 থেকে 400-র বেশি দোকান কিন্তু ভেঙে গেছে এবং সেখানে পানিতে তলিয়ে গেছে বলা চলে। এই ভাটার সময় প্রায় 2 থেকে 2.5 ফুট বা তার বেশি কিন্তু জল উচ্ছ্বাস হচ্ছে পুরো উপকূলীয় এলাকায়। শুধু এই পতেঙ্গা সমুদ্র সৈকত নয়, যে আশপাশের যে এলাকা রয়েছে সবগুলো এলাকায় কিন্তু একই চিত্র, অর্থাৎ সাগরের যে রুদ্ররূপ। আপনারা জানেন যে গত 2 দিন আগে কিন্তু এই নিম্নচাপটি সৃষ্টি হয় এবং লঘুচাপটি গতকাল নিম্নচাপের রূপ নিয়েছিল এবং এর ফলে কিন্তু চট্টগ্রাম কক্সবাজারকে 3 নম্বর সতর্কের সঙ্গে দেখে যেতে বলা হয়েছে আবহাওয়া অফিস। আর এর ফলে সাগর উত্তর আবহাওয়া অফিসকে বলা হলো 1 থেকে 2 ফুট জলোচ্ছ্বাসের কথা বলা হলো, এখন কিন্তু তার চেয়েও বেশি দেখা যাচ্ছে। এখন জানেন যে এই ভাটার সময় আমরা দেখছি ভাটার টান পড়েছে, তারপরও কিন্তু যে উপকূলীয় এলাকা যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধের চেয়ে অনেক বেশি উপরে কিন্তু পানি চলে এসেছে এবং সকালে আরো পানি বেশি ছিল। ভাটার টানের মাঝেও কিন্তু এই অবস্থা প্রায় 200 থেকে 250 ফুট বেশি উচ্চতার মধ্যে জল উচ্ছ্বাস হচ্ছে এবং জল উচ্ছ্বাসের ফলে এই পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা যে দোকানপাটগুলি রয়েছে সবগুলি দোকান কিন্তু ভেঙে গেছে। প্রায় 250 থেকে 300-র বেশি দোকান কিন্তু ভেঙে গেছে। তবে কিছু মালামাল গতকালকে তারা সরিয়ে নিয়ে গেছিল এবং সে মালামালগুলি সরানোর তারা কিছু রক্ষা পেয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু এই যে নিম্নচাপটি মূলত এই মধ্য বঙ্গোপসাগরে, এর ফলে কিন্তু 3টি লাইটারের জাহাজ উপকূলে আসতে পড়েছে এবং আরো যেটা জানতে পেরেছি চট্টগ্রাম বন্দরে যে বহির্নোঙরে 44টি জাহাজ অবস্থান করছে, সে 44টি জাহাজ থেকে পণ্য খালাস এক প্রকার বন্ধ রয়েছে। তো বলা চলে যে সাগর পুরোপুরি উত্তাল এবং তার আসছে পড়ছে উপকূলে এবং উপকূলীয় এলাকা ভয়াবহ চিত্র ধারণ করেছে এই সাগরের উত্তাল ঢেউয়ের ফলে। তো তবে এখন পর্যন্ত কেউ হতাহত হয়েছে কিনা তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি। তো স্বপ্ন এখন পর্যন্ত আমার কাছে ছিল পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে সর্বশেষ। দর্শক, জোয়ারের পানিতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত সহ আশপাশের এলাকা প্লাবিত হয়েছে, সেখান থেকেই সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে হালকা বাতাস সহ বৃষ্টি হচ্ছে। নিম্নচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। ঝোড়ো বৃষ্টির কারণে উপড়ে গেছে কক্সবাজার সমুদ্র সৈকতের অসংখ্য ঝাউ গাছ। পানি বাড়ায় শহরের নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকে পড়েছে। এদিকে ঝোড়ো হাওয়ার কারণে শহরের বিভিন্ন এলাকায় গতকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
টানা বৃষ্টির কারণে পিরোজপুরে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এছাড়া বিঘ্নিত হচ্ছে ঈদ কেনাকাটাও। অন্যদিকে শহরের বেশিরভাগ নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বরিশালে গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল 9টা পর্যন্ত 65 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তীব্র গরমের পর বৃষ্টির কারণে জনজীবনের স্বস্তি ফিরেছে। তবে কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছে নগরবাসীর চলাচলে। এদিকে বরগুনায় হালকা বাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টি হচ্ছে। 3 নম্বর সতর্ক সংকেত দেয়ায় এরই মধ্যে জেলেরা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। রাজশাহীর তানোরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। বাড়িটি থেকে 90 জেএমবির 3 সদস্যকে আটক করা হয়েছে। এছাড়া 4 শিশু সহ 9 জন আত্মসমর্পণ করেছে। গত রাতে ওই বাড়িটিতে অভিযান শুরু করে পুলিশ। এ সময় 90 জেএমবির 3 সদস্য ইব্রাহিম, ইসরাফিল ও রবিউলকে আটক করা হয়। বাড়ি থেকে 2টি সুইসাইড ভেস্ট, 5 রাউন্ড গুলি ও একটি পিস্তল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। ভোরে বাড়ির ভেতরে থাকা 4 শিশু সহ 9 জন আত্মসমর্পণ করে। পুলিশ জানিয়েছে বাড়িটিতে বর্তমানে আর কেউ না থাকলেও বিভিন্ন বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র থাকতে পারে। এজন্য ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে অভিযান চালানো হবে। বাইরের লোকজন আসে এখানে, প্রায় ধরেন 20-30 জন আসে ঈদ করতে। এখানে ঈদ করে, বাইরের লোকজন নিয়ে ঈদ করে। ছোট বেটার বিয়ে হয়েছে চাপাই কানসাট। ওই বিয়ে হওয়ার পর থেকে একটু বেশি ভাব বাড়িয়েছে ওদের, আসতো যেত। তাদের বাড়ির দরকার হলে যাইতাম, নিষেধ করতো না, ওরাও হয়তো আসতো। আমরা তো এতদূর জানি না যে আর ভিতরে এগুলো আছে। জঙ্গিবাদ বিরোধী প্রচারণা চালানোর কারণে দেশের একজন বিশিষ্ট আলেমকে হত্যার পরিকল্পনা করেছিল 90 জেএমবি। রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে 90 জেএমবির 6 সংগঠক ও কর্মীকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে এ কথা জানান কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি জানান, হলি আর্টিজান হামলার 1 বছর পূর্তির কথা মাথায় রেখে বড় ধরনের নাশকতার প্রস্তুতি নিচ্ছিল সংগঠনটি। রোববার ইফতারের পর রাজধানীর নিউ মার্কেট এলাকায় 90 জেএমবির 10-11 জন সদস্য বৈঠকে মিলিত হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযানে যায় কাউন্টার টেরোরিজম ইউনিট। ঘটনাস্থল থেকে 6 জনকে গ্রেফতার করা সম্ভব হলেও পালিয়ে যায় বাকিরা। ইসলামের নামে জঙ্গি কার্যক্রমের বিরোধিতাকারী একজন আলেমকে হত্যার উদ্দেশ্যে আটককৃতরা মিলিত হয়েছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে দাবি পুলিশের। 90 জেএমবির বর্তমান আমির আয়ুব বাচ্চু ওরফে লালভাই ওরফে মাখনদার নির্দেশ এবং সাদি ওরফে আবু জান্দাল এ কাজে তাদের অস্ত্র দিয়ে সহায়তা করছে। বাংলাদেশের একজন বিশিষ্ট উলেমাকে হত্যার উদ্দেশ্যে তার বাড়ি কি করে এবং এদের সাথে তাকে হত্যা করা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করছিল। কৌশলগত কারণে বা আতঙ্ক ছড়াবে সেই কারণে আমরা নামটা প্রকাশ করছি না, তবে তিনি একজন শীর্ষ পর্যায়ের একজন বিশিষ্ট আলেম। কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান বলেন, রমজান মাসে বড় ধরনের নাশকতা চালানোর জন্য আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলো ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী বিভিন্ন জঙ্গি সংগঠনকে আহ্বান জানিয়েছে। সেটি কিভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়েও আলোচনা করছিল গ্রেফতারকৃতরা। গত বছর রমজানের ভিতরে হলি আর্টিজানের যে ভয়াবহ হামলা সেটি সংগঠিত হয়েছিল, তো সেইটার বর্ষপূর্তি করার উদ্দেশ্যেই এবং পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন রমজানের এই পবিত্র মাসে নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য যে বিভিন্ন অনলাইন এবং বিভিন্ন মিডিয়াতে নির্দেশ দিয়েছে, তো সেটি বাস্তবায়ন কিভাবে করা যায় সেটি নিয়েই মূলত এরা আলোচনায় বসেছিল। দেশে আইএস কিংবা আল কায়দার অস্তিত্ব নেই বলে আবারও দাবি করে পুলিশ কর্মকর্তা বলেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান ও তৎপরতার কারণে জঙ্গিবাদ নিয়ন্ত্রণেই আছে। এরা শীর্ষ পর্যায়ে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতরাতে গোমস্তাপুর উপজেলার রকুনপুর সীমান্তে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতরাতে সিকান্দার সহ কয়েকজন রাখাল রকুনপুর সীমান্তে গরু আনতে যায়। এ সময় ভারতের মালদহের কোটলপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই সিকান্দারের মৃত্যু হয়। পরে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। দুপুরের সময় আরো থাকছে। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে প্রতিপক্ষ ভারত। রোমাঞ্চিত বাংলাদেশ দলের ক্রিকেটাররা স্বপ্নযাত্রা নিয়ে যেতে চান ফাইনাল পর্যন্ত।
যে বয়সে হাতে থাকবে বই আর খেলনা সে বয়সেই নামমাত্র মজুরিতে উদয়াস্ত পরিশ্রমে বিবর্ণ হচ্ছে অনেক শিশুর ভবিষ্যৎ। শিশুদের জন্য আইনসহ সরকারের নানা পদক্ষেপ থাকলেও দারিদ্র্যের কারণে অনেকেই বঞ্চিত হচ্ছে এসব সুযোগ সুবিধা থেকে। তাদের নিরাপদ আগামী গড়তে না পারলে ভয়াবহ পরিণতির আশঙ্কা শিশু অধিকার ফাউন্ডেশনের। আশরাফুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন ফয়সাল মোর্শেদ। কথা মনে পড়লে আমার খুব খারাপ লাগে, কান্নাকাটি করি, চুপচাপ। দেশে গেতে অনেক ইচ্ছে করে বাবা মার সাথে থাকতে। রাব্বি 12 বছরে সংসারের বোঝা মাথায় নিয়ে সকাল সন্ধ্যা বিরামহীন কাজ করে যাওয়া ছোট্ট এক শিশু। নরম হাতের আঘাতে লোহা থেকে ছোটে আগুনের ফুলকি। এ যেন আশৈশব ও লালিত স্বপ্ন থেকে আরো দূরে চলে যাওয়া। 14 বছরের সাকিব কঠোর পরিশ্রম করে সংসারের চাকা সচল রাখছে নামমাত্র মজুরিতে। বাপের পা ভাঙ্গা জানার পর আমার এই লাইনে যোগ দিতে হয়েছে। এই লাইনে গিয়ে আমার সংসারও চলে। আকাশ ছোঁয়ার স্বপ্ন না থাকলেও খেলাধুলা আর পড়াশোনা না করতে পারার আক্ষেপে ম্লান ঘর্মাক্ত মুখগুলো। ঘর ভাড়া কামে রাখছি। দেশে আমার আব্বু রেন আছে, ঢাকায় যে রেন ভাঙতে 5-এ। আমি যদি করতাম আমিও 5-এ উঠতাম। টাকার লেগে পড়াশোনা করতে পারি না, কাজ শিখতে আসি। মাসে কোনো টাকা দেয় না? না, মাসে কোনো টাকা দেয় না। 3000 টাকা দেয় খাওয়ার, আর প্রত্যেক সপ্তাহে 300 করে টাকা দেয়। বিবিএস প্রকাশিত জাতীয় শিশু শ্রম জরিপে দেখা যায় দেশের শ্রমের সঙ্গে জড়িত প্রায় 17 লাখ শিশু, যাদের 12 লাখই ঝুঁকিপূর্ণ। সরকার 38টি খাতকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। শ্রম আইন অনুযায়ী এসব খাতে 18 বছরের কম বয়সী শিশুদের কাজে নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী 2025 সালের মধ্যে সব ধরনের শিশু শ্রম বন্ধের নির্দেশনাও রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন দেশের স্বার্থেই শিশুদের বর্তমান নিরাপদ এবং ভবিষ্যৎ আলোকিত করার নিশ্চয়তা দিতে হবে সরকারকে। পূরণ করতে হবে শিক্ষা, চিকিৎসা সহ তাদের মৌলিক অধিকারগুলো। আমরা যদি বর্তমানটাকে অস্বীকার করি আর ইনভেস্ট না করি, তাদের ব্যাপারে যদি আমরা প্রপার টেক কেয়ার না করি, তাহলে ভবিষ্যৎ একেবারে অন্ধকার, এটা সুনিশ্চিত। আমরা রিটার্ন পাবো না তাদের কাছ থেকে। একটা অশিক্ষিত জাতি, অসুস্থ জাতি, দুর্বল জাতি আমাদের সামনে অপেক্ষা করবে। ঝুঁকিপূর্ণ শ্রম ও শিশু নির্যাতন নিরসনে সচেতনতামূলক ব্যবস্থা সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী। শিশুদেরকে আমরা দারিদ্রতা বিমোচন যদি করতে পারি এবং তাদের যদি মানসিকতা পরিবর্তন করতে পারি, তাহলেই অনেক অংশে আমরা এটাকে রোধ করতে পারবো। সময়ের আবর্তে প্রতি বছরই আসে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস। উচ্চারিত হয় শ্রমিক অধিকার রক্ষার আওয়াজ, কিন্তু দিবস শেষেই আবার যেন সেই পুরনো গল্প। তাই এবারের চাওয়া বন্ধ হবে শিশু শ্রম, উজ্জ্বল হবে শিশুর ভবিষ্যৎ। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। বিভিন্ন সেবার নামে ভারতগামী যাত্রীদের কাছ থেকে চার্জ আদায় করা হলেও ওয়াশরুম ছাড়া কোনো সুবিধা নেই সদ্য চালু হওয়া বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে। অথচ প্রত্যেক যাত্রীকে সার্ভিস চার্জ হিসেবে গুনতে হচ্ছে 40 টাকা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তবে কর্তৃপক্ষ বলছে সেবা নিশ্চিতে শিগগিরই সব সমস্যার সমাধান করা হবে। জুয়েল মৃধার তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়া যাত্রীদের সেবা নিশ্চিত করতে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ একটি আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল চালু করেছে। নির্মাণের প্রায় 4 বছর পর গত 2রা জুন বিকেলে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর পূর্ব ঘোষণা ছাড়াই 3রা জুন সকাল থেকে টার্মিনালের 3টি কাউন্টার চালু করে যাত্রীদের কাছ থেকে এন্ট্রি ফি, ওয়েটিং চার্জ, সার্ভিস ও টার্মিনাল চার্জ বাবদ 40 টাকা করে আদায় করা হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তারা বলছেন 500 টাকা ভ্রমণ করার পর কোনো সেবা না দিয়েই অহেতুক চার্জ নির্ধারণ করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে আপনার টয়লেট নেই এবং পানির যে ভালো ব্যবস্থা সেটা নেই, কোনো সেবাই নয়, বরং কিছু ড্রেসধারী লোক আমাদের সাথে দুর্ব্যবহারই করে। 500 টাকা করে ট্যাক্সও নিচ্ছে, তারপরে তার সাথে আবার এখানে আবার 40 টাকা করে নিচ্ছে। এরকম জাতীয় কাজকর্ম এটা আসলে সন্তোষজনক নয়। যাত্রী অসন্তোষের বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান স্থলবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা। যাত্রীদের ভিতরে প্রবেশ করার পর বিভিন্ন ক্ষোভ বা অসন্তোষের কথা আমাদের জানিয়েছেন। যাত্রীদের ক্ষোভের কথা আমরা বন্দর কর্তৃপক্ষকে অবহিত করেছি বিষয়টি। সেবা প্রদানের অপূর্ণতার কথা স্বীকার করে স্থলবন্দর কর্তৃপক্ষ জানান শিগগিরই সকল সমস্যার সমাধান করা হবে।
প্যাসেঞ্জার টার্মিনাল ভবনে আমাদের শুরুতেই আমাদের কিছু সেবা প্রদানের ক্ষেত্রে কিছু অপূর্ণতা রয়েছে। তারপরেও যাত্রীদের পরিপূর্ণ সেবা প্রদানের জন্য বন্দর কর্তৃপক্ষ তৎপর রয়েছে এবং আমরা আশাবাদী অনতিবিলম্বে যাত্রীদের এই সেবা প্রদানের জন্য আমরা সক্ষম হব। বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট দিয়ে প্রতিদিন বাংলাদেশ থেকে প্রায় 5,500 মানুষ ভারতে যান। সময় সংবাদ, যশোর। ঈদ কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। ভিড় সবচেয়ে বেশি দেশি বিদেশি ব্র্যান্ডের দোকানগুলোতে, যেখানে পোশাক থেকে শুরু করে জুতা, স্যান্ডেল, ব্যাগ, অলংকারের মতো আনুষঙ্গিক জিনিসও পাওয়া যাবে একই ছাদের নিচে। শাতিলা শারমিনের রিপোর্ট। এমন তাড়াহুড়া আর ভিড় বাঙালি মুসলমানদের বড় উৎসব ঈদ উল ফিতরকে কেন্দ্র করে। রমজান মাস জুড়ে মেগা সিটি ঢাকার শপিং মল আর নামি দামি বিপণী বিতানগুলো ক্রেতাদের আনাগোনায় মুখর থাকে। তবে 15 রোজার পর চাকরিজীবীদের উৎসব ভাতা হাতে পাওয়ার পর তা যেন চরম আকার ধারণ করে। চেঞ্জ এসছে, কালারফুল চেঞ্জ এসছে, ড্রেসগুলো অনেক কালারফুল হচ্ছে, ডিজাইনে অনেক ভ্যারাইটি এসছে। এখনো মনে হচ্ছে জমে ওঠেনি, সবাই বিশেষ করে বোনাসের জন্য মনে হয় অপেক্ষা করতেছে। মূলত যানজট আর যান্ত্রিকতার এই শহরে এক ছাদের নিচ থেকেই ঈদ কেনাকাটা সারতে পছন্দ করেন কর্মব্যস্ত মানুষ। প্রথমে ঈদ পোশাক কেনার পর কিনছেন আনুষঙ্গিক জিনিসও। দেশীয় ঐতিহ্যকে যারা কিছুটা হলেও অঙ্গে ধারণ করতে চান, তারা দেশীয় বুটিকেই আস্থা রাখছেন। ঈদের সময় মানুষজন চাই যে আমরা একটু গর্জিয়াস কাপড় চোপড় পরবো, তো আমরা বাধ্য হয়েই দেখা যায় ইন্ডিয়ান পোশাকগুলোর দিকে যাই। গর্জিয়াস কম থাকলে তো আমাদের দেশি, এটা দেশি কাপড়টা পরতে আরাম, এজন্য আমরা দেশিটা পছন্দ করি বেশি। এটা রুচিসম্মত ব্যাপার, যার রুচি যেমন হয় তার মানে চয়েসটাও সেরকম হয়। গত কয়েক বছর ধরে অলংকার মধ্যবিত্ত আর উচ্চ মধ্যবিত্তের উপহারে যোগ করেছে নতুন মাত্রা। রূপা, মুক্তা আর গোল্ড প্লেট গয়নায় নিজেকে সাজাতেও পছন্দ করছেন সব বয়সী নারী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঈদকে সামনে রেখে কলকাতায় বাংলাদেশি ক্রেতাদের ভিড় বাড়ছে। এদের কথা মাথায় রেখে কলকাতা নিউ মার্কেট এলাকায় বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। কলকাতার প্রতিনিধি সুব্রত আচার্যের রিপোর্ট। কলকাতার নিউ মার্কেটে সারা বছরই বাংলাদেশি ক্রেতাদের নজরকাড়া উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে বছরের অন্য সময়ের তুলনায় ঈদ উল ফিতরের সময়টাতে বাংলাদেশি ক্রেতাদের উপস্থিতি রেকর্ড ছাড়িয়ে যায়। শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবির চাহিদা বেশি বলে জানালেন বিক্রেতারা। বিভিন্ন দোকানে দেওয়া হয়েছে মূল্যহ্রাস। সালোয়ার কামিজগুলো আপনার হ্যান্ডওয়ার্কগুলো এখন বেশি চলছে, জর্জেটের উপরে হাতের কাজ করা ওইগুলো বেশি চলছে। রেঞ্জ সব স্টার্ট হচ্ছে যেমন 2,500, 3,000 থেকে 15-20,000 পর্যন্ত বিক্রি অনেক ভালো আছে। ক্রেতারা জানালেন ডিজাইনের বৈচিত্র্য থাকায় কলকাতায় কেনাকাটা করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে অন্যান্য বারের তুলনায় এবার দাম কিছুটা বেশি বলে অভিযোগ তাদের। বাংলাদেশ থেকে এখানে দামগুলো মোটামুটি একটা রিজনেবলের মধ্যে আছে। ড্রেসের যে সাইজগুলো ওখানে ঠিকমতো পাওয়া যায় না, এখানে অনেক ভালো ভালো পাওয়া যায়, ভ্যারাইটিস আছে, কালেকশন ভালো, ওনাদের দাম রিজনেবল, ওনাদের বিহেভ ভালো, সবকিছু মিলেই আমার এখানে আসা। সবার জন্য শপিং করতে এসেছি, তো যা দেখে মনে হচ্ছে কিন্তু দাম কিন্তু অনেক বেড়ে গেছে। আমি ভেবেছিলাম যে অনেক কম হবে, কিন্তু দাম কিন্তু বেশি। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশি ক্রেতাদের উপস্থিতিতে বিকিকিনি ভালো হবে বলে প্রত্যাশা কলকাতার দোকানীদের। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ উঠেছে বরগুনার পাথরঘাটা উপজেলার কথিত মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান হাওলাদারের বিরুদ্ধে। শুধু যুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধ নয়, তার বিরুদ্ধে টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধার সনদ দেয়া সহ মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত ঘর, ভাতা ও ঋণ থেকে অর্থ আদায়েরও অভিযোগ উঠেছে। তবে মান্নান হাওলাদারের দাবি, পূর্ব শত্রুতার জেরে তার বিরুদ্ধে এসব অভিযোগ করা হচ্ছে। এসএম সিফাতের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম। 1971 সালের 18ই আগস্ট রাজাকারদের সহায়তায় পাক সেনারা হামলা চালায় বরগুনার পাথরঘাটা উপজেলার হোগলাপাশা গ্রামে। ঘরবাড়ি লুট, অগ্নিসংযোগ সহ 3 জনকে ধরে আনা হয় তালুকের চরদোয়ানি খেয়াঘাটে। সেখানে গুলি করে হত্যা করা হয় তাদের। আর এ ঘটনায় পাক সেনাদের সহায়তা করেছেন বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ডার মান্নান হাওলাদার, এমন অভিযোগ নিহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীর। মনোহর মিস্ত্রি, কর্ণধার মিস্ত্রি এবং মতিউর রহমান 3 জনের আনার পরে এইখানে বসিয়া গুলি গেছে। মান্নানের সহযোগিতায়
ওরা যে ধরে নিয়ে যে মাসে পাক বাহিনীদের সহযোগিতা করছে, তারা ধরে চিহ্নিত করে দিয়েছে এদের। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধা কমান্ডার হয়ে যান মান্নান হাওলাদার। তবে সবশেষ মুক্তিযোদ্ধা বাছাইতে ধরা পড়ে যান তিনি। বাছাই কমিটির 4 জনই তাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়নি, এমনকি পরিবার সহ রাজাকার হিসেবে উল্লেখ করেছেন তারা। মুক্তিযোদ্ধা ঋণ, ভাতা ও সরকারিভাবে মুক্তিযোদ্ধাদের দেয়া বাড়ি থেকে নানা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ তার বিরুদ্ধে। 2 লাখ টাকার লোন উঠাইছি, তাতে 25,000 টাকা রাখছে মন্নন কমান্ডার। বেতন হওয়ার পর মন্নন সাহেব মনে করেন 1 বছর আমার চেক আটকাই রাখা, সে অর্ধেক টাকা আমার দিত, অর্ধেক মন্নন সাহেব রাখতো। মুক্তিযোদ্ধার যত কাগজ সব দিয়ে দিছে, হেরা দেখে আমার ঘরটা আমার নামে পাঠাইছে। ঘর এই ঘরে ও 1 লক্ষ টাকা খাইছে। তবে মান্নান হাওলাদারের দাবি, তার বিরুদ্ধে করা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এই মানবতা অপরাধের যে দরখাস্ত লাগছে বামিতে একটা শব্দ যদি সত্য হয়, তার যত প্রকার সহযোগী মানে শাস্তি আমি নিতে বাধ্য। আমি বারবার নির্বাচিত কমান্ডার, আমি যদি এত খারাপই হইতাম তাহলে আমি তো নির্বাচিত হইতে পারতাম না। জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানালেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগ কেউ যদি করে তাহলে অবশ্যই আমরা তদন্ত করে এটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকাকে আমরা অবহিত করব। মান্নান হাওলাদারের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ রয়েছে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। সেমিফাইনাল নিশ্চিত হওয়া ইতিহাসের অংশ হতে পেরে বাংলাদেশ ক্রিকেট দলের প্রত্যেক সদস্যই রোমাঞ্চিত। তবে স্বপ্নযাত্রা সেমিফাইনাল নয়, বাংলাদেশ খেলতে চায় ফাইনাল, জানিয়েছেন পেসার তাসকিন আহমেদ। সেমিফাইনাল খেলতে কার্ডিফ থেকে বার্মিংহাম গেছেন টাইগাররা। সুমন সরকারের ক্যামেরায় কার্ডিফ থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। আমরা সবাই অনেক এক্সাইটেড সেমিফাইনালের জন্য এবং অনেক খুশি, এবং একটা হিস্টোরি হতে যাচ্ছে। আশা করি সামনে আল্লাহর রহমত করলে ফাইনালও যেতে পারি আমরা। গেল কদিন ধরেই কার্ডিফের আকাশ ছিল মেঘলা, কিন্তু বাংলাদেশের ক্রিকেটে নতুন সূর্যোদয়ের ক্ষণে গোমরামুখ করে থাকতে পারেনি কার্ডিফের আকাশও। তাই হয়তো টাইগারদের বিদায়টা হাসি মুখেই দিল কার্ডিফ। নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় অর্জন বাংলাদেশ ক্রিকেট দলের। সেরাদের সেরার আসর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের মঞ্চে মাশরাফির দল এবার এগিয়ে যাওয়া নতুন স্বপ্নের পথে, যে রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে দলের সবাইকে। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়টা হয়তো ধরা দিয়েছে সাকিব মাহমুদুল্লাহর অতিমানবীয় ব্যাটিংয়ে, কিন্তু তার আগে তাসকিন মোসাদ্দেকের বোলিংয়েই স্বপ্ন দেখতে শুরু করেছিল টাইগাররা। সেমিফাইনালে করণীয়টা কি তা যেন মনে করিয়ে দিলেন তাসকিন। টিম গেম, সবারই কন্ট্রিবিউশন অনেক ইম্পর্টেন্ট, সবাই অনেক আল্লাহর রহমতে সবার কন্ট্রিবিউশন না থাকলে তো আমরা সেমিফাইনালে যাওয়াটা সম্ভব হতো না। বাট সবচেয়ে ভালো লাগতেছে যে আমি যেদিন আসছিলাম এয়ারপোর্টে বলছিলাম যে ইনশাল্লাহ আমরা সেমিফাইনাল খেলবো, তো ফাইনালি সেমিফাইনালে আছি আমরা। তো আল্লাহ যদি রহমত করে ফাইনাল খেলারও আশা করি ইনশাল্লাহ। আশা করি সামনের ম্যাচতে নেক্সট ম্যাচের ভুলগুলো শুধরানোর চেষ্টা করবো। মাশরাফি ও সাকিব ছাড়া বাংলাদেশ দলের প্রত্যেক সদস্যেরই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার অভিজ্ঞতাটা প্রথম। বিশ্বকাপে খেললেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাটাও শিহরণ জাগাচ্ছে তাসকিনের। এটা আসলে গ্রেট এক্সপেরিয়েন্স, স্পেশালি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসরে, আর তার মধ্যে সেমিফাইনালে আমরা। তো এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে কতটুকু মানে খুশি আর। বার্মিংহামের কন্ডিশন পরিচিত বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা এ মাঠেই খেলেছিল টাইগাররা। নতুন পথ, নতুন মিশনে টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল কার্ডিফ বাংলাদেশকে দিয়েছে 2 হাত ভরে। এখন অপেক্ষা বার্মিংহামে। কার্ডিফের টিম হোটেলের সামনে থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ওয়েলস। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে প্রবল বর্ষণ। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্কতা। ঢাকা ও চট্টগ্রামে জলাবদ্ধতায় নাকাল নগরবাসী। ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু। স্টেশনে রাতভর অপেক্ষার পর প্রত্যাশিত টিকিট পেয়ে উচ্ছ্বসিত যাত্রীরা। বৃষ্টি উপেক্ষা করেই বাসের টিকিট পেতে কাউন্টারে কাউন্টারে ভিড়। রাজশাহীর তানোরে জঙ্গি আস্তানা থেকে 3 জঙ্গি আটক। নারী ও শিশু সহ 9 জনের আত্মসমর্পণ। সুইসাইড ভেস্ট, পিস্তল ও গুলি উদ্ধার। ঢাকায় 6 জেএমবির সদস্য আটক। নামমাত্র মজুরিতে দিনরাত পরিশ্রমে বিবর্ণ হচ্ছে অনেক শিশুর ভবিষ্যৎ। পাচ্ছে না বিদ্যমান আইনের সুবিধা।
নিরাপদ আগামী গড়তে না পারলে ভয়াবহ পরিণতির আশঙ্কা। এবং ঈদকে সামনে রেখে কলকাতায় বাংলাদেশি ক্রেতাদের ভিড়। নিউ মার্কেট এলাকায় বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন সেখানকার দোকানিরা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।